আসসালামু আলাইকুম। বুকসুই তারিফ চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। 1996 সালের জুন মাস দেশে অনুষ্ঠিত হয় সপ্তম জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে জয়লাভ করে বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামী লীগ জয়লাভ করে এবং অষ্টম জাতীয় সংসদ নির্বাচন অর্থাৎ 2001 সালের নির্বাচনের আগ পর্যন্ত ক্ষমতাসীন অবস্থায় ছিল। ওই সময়ের ইতিহাস জানতে আজ আমি পড়া শুরু করব অধ্যাপক গোলাম আজমের লেখা বই শেখ হাসিনার দুঃশাসনের 5 বছর। বইটি আল আজমি প্রকাশনী থেকে পাবলিশ করা হয় 2004 সালে। বইটি একটু বড় বিধায় আমরা 2টি খণ্ডে এই চ্যানেলে আপলোড করব। আজ আপলোড করব প্রথম খণ্ড। ইতিমধ্যে আপনারা যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। আমরা এই চ্যানেলে ইতিমধ্যে অধ্যাপক গোলাম আজম, সৈয়দ আবুল আলাম মওদুদী সহ আরও অনেক লেখকের বই অডিও বুক আকারে আপলোড করে রেখেছি। আপনারা যারা ওই পুরাতন বইগুলো শুনে আসতে ইচ্ছুক আই বাটনে দেয়া লিঙ্কে ক্লিক করে গিয়ে শুনে আসতে পারেন। পড়া শুরু করছি বই শেখ হাসিনার দুঃশাসনের 5 বছর, লেখক অধ্যাপক গোলাম আজম। 1975 সালের 15 আগস্ট মুজিব হত্যার সাথে সাথে বাংলাদেশ বাকশালী স্বৈরশাসনের মহা দুর্ভাগ্য থেকে মুক্তি পেল। আগস্ট বিপ্লবের ফলে জনগণ নতুন করে স্বাধীনতার স্বাদ অনুভব করল। 7 নভেম্বর ঐতিহাসিক সিপাহী জনতার সংহতি দেশবাসীর মধ্যে এক নবজাগরণ সৃষ্টি করল। দেশের ভাগ্যের উন্নয়নের সূচনা হল। 1980 সালের মে মাসে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যা পর্যন্ত দেশ অর্থনৈতিক উন্নতির পথে এগিয়ে যাচ্ছিল এবং বহুদলীয় গণতন্ত্রের চর্চা শুরু হয়েছিল। 1981 সালের মার্চ মাস থেকে সেনাপ্রধান জেনারেল এরশাদের 9 বছরের স্বৈরশাসন আমলে অর্থনৈতিক উন্নয়ন অব্যাহত ছিল বলা যায়, কিন্তু গণতন্ত্র চরমভাবে বিপন্ন হয়। দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের পর 1990 সালের ডিসেম্বরে কেয়ারটেকার সরকারের পরিচালনায় 1991 সালের 27 ফেব্রুয়ারিতে অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার কায়েম করে। সংসদের সকল রাজনৈতিক দলের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী সংসদীয় সরকার পদ্ধতি শাসনতন্ত্রে সংযোজিত হয় এবং গণতান্ত্রিক রাজনীতি আবার চালু হয়। কিন্তু 1994 সালে আবার কেয়ারটেকার সরকার আন্দোলন করতে হয়। 1996 সালের জুন মাসের নির্বাচনে আওয়ামী লীগ সংসদে সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করার ফলে শেখ হাসিনা জাতীয় পার্টির সমর্থন পেয়ে প্রধানমন্ত্রী হন। আওয়ামী লীগের ক্ষমতাসীন হওয়াকেই আমি বাংলাদেশের নতুন দুর্ভাগ্য হিসেবে অভিহিত করেছি। যদি 1996 সালের মার্চ মাসে শাসনতন্ত্রের 13 নং সংশোধনীর মাধ্যমে কেয়ারটেকার সরকার পদ্ধতি আইনে পরিণত না হতো, তাহলে দুর্ভাগ্য রজনী কত দীর্ঘ হতো তা আল্লাহ ছাড়া কেউ জানেন না। 2001 সালের 1 অক্টোবরের নির্বাচনে 4 দলীয় জোট সংসদে 2/3 সংখ্যাগরিষ্ঠতা অর্জনের ফলে দেশ আওয়ামী দুর্ভাগ্য থেকে মুক্তি পেল। শেখ হাসিনার 5 বছরের শাসনকালকে আমি দুর্ভাগ্যের 5 বছর বলতে বাধ্য হচ্ছি। তার শাসনকালে দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, আদর্শিক ও ধর্মীয় দিকের একটিতেও ইতিবাচক ও কল্যাণকর কোনো ভূমিকা তালাশ করে পাচ্ছি না। দেশকে গড়ে তোলার কোনো উদ্যোগ তিনি নেননি। গড়ার বদলে ভাঙার গানই তিনি গেয়েছেন। এমনকি পার্বত্য চট্টগ্রামের সমস্যার সমাধানের নামে দেশের স্বাধীনতাকেই বিপন্ন করেছেন। আগস্ট বিপ্লবের মাধ্যমে যারা দেশবাসীকে স্বৈরশাসন থেকে মুক্ত করে স্বাধীন দেশের নাগরিকত্বের মর্যাদা পুনর্বহাল করলেন, তাদেরকে প্রহসনমূলক বিচারের মাধ্যমে ফাঁসি দেওয়ার অপচেষ্টা করে জনগণকে তিনি চরমভাবে অপমান করেছেন। যে বিপ্লবকে গোটা জাতি স্বাগত জানালো, 3 সশস্ত্র বাহিনী, পুলিশ বাহিনী, বেসামরিক প্রশাসন পূর্ণ সমর্থন দান করল, এমনকি আওয়ামী লীগের নেতা ও এমপিগণ পর্যন্ত মুশতাক সরকারে শরিক হলেন এবং মুজিব আমলের মন্ত্রী ও প্রতিমন্ত্রীগণ মুশতাকের মন্ত্রিসভায় যোগদান করলেন, শেখ হাসিনা ওই বিপ্লবীদেরকে ফৌজদারি আইনের আওতায় সাধারণ খুনি হিসেবে বিচার করে জনগণের অন্তরে কঠোর আঘাত হানলেন। শেখ হাসিনার বিগত 5 বছরের দুঃশাসন
ও কুশাসনে বাংলাদেশের সর্বাত্মক সর্বনাশ হয়েছে। কি কি সর্বনাশ তিনি করেছেন এর তালিকা দীর্ঘ, সংক্ষিপ্ত আলোচনায় তা তুলে ধরা অসম্ভব। দেশবাসীর নিকট ধারাবাহিকভাবে এ বিষয়টি তুলে ধরা আমি জাতীয় কর্তব্য বলে মনে করছি। বিগত 5 বছরের কুশাসনকে আমি আওয়ামী লীগের শাসন না বলে শেখ হাসিনার অপশাসন বলাই অধিকতর সঠিক বলে মনে করি। কারণ তিনিই তার দলের মধ্যে সবচেয়ে দাম্ভিক, হিংস্র, উগ্র, সন্ত্রাসী, কটুভাষী, চাপাবাজ, প্রতিহিংসাপরায়ণ ও আক্রমণাত্মক। তার শানিত জিহ্বা বিষ দিয়ে তৈরি বলে মনে হয়। সাধারণত দলের নেতা ও কর্মীদের মধ্যে চরমপন্থী ও উগ্র কিছু লোক থাকে। দলীয় প্রধান তাদেরকে নিয়ন্ত্রণ করে থাকেন। নেতার মধ্যে এ গুণ না থাকলে চলে না। বিশ্বে শেখ হাসিনাই এ বিষয়ে একমাত্র ব্যতিক্রম। তার উদাহরণ একমাত্র তিনিই। এর প্রমাণ অনেক আছে। 2টি উদাহরণই এর জন্য যথেষ্ট। চট্টগ্রামে 8 মার্ডারের ঘটনার পরপরই তিনি সেখানে গেলেন। প্রধানমন্ত্রী হিসেবে তার দায়িত্ব ছিল এর সুষ্ঠু তদন্তের নির্দেশ দান এবং অপরাধীদের চিহ্নিত করে শাস্তির ঘোষণা দিয়ে পরিস্থিতি শান্ত করার ব্যবস্থা নেওয়া। তিনি এর বিপরীতে আচরণই করলেন। বিনা তদন্তে তিনি তার রাজনৈতিক প্রতিপক্ষকে দোষী সাব্যস্ত করে তার দলের সন্ত্রাসীদেরকে এজন্য ভর্ৎসনা করলেন যে তারা এর প্রতিক্রিয়ায় কেন 8 জনের বদলে 80 জনকে খুন করল না। তিনি তাদেরকে লজ্জা দেওয়ার উদ্দেশ্যে জিজ্ঞেস করলেন যে তারা কি শাড়ি চুড়ি পরে বসে আছে। তিনি নির্দেশ দিলেন যেন 1টি লাশের বদলে 10টি লাশ ফেলা হয়। শুধু দলীয় প্রধান হিসাবে তিনি এই হিংস্র ভূমিকা পালন করেননি। দেশের আইন শৃঙ্খলার প্রধান দায়িত্ব অবস্থান করে তিনি এমনভাবে কেমন করে বলতে পারলেন তা বিশ্বের বিষম বিস্ময়। দ্বিতীয় উদাহরণটি হল তার প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলামকে অপসারণ করে মোহাম্মদ নাসিমকে পদে নিয়োগ দান। যে নরহিংস্রতা ও প্রতিহিংসা নিয়ে দায়িত্ব পালন করা তিনি জরুরি মনে করেন, মেজর রফিক সে বিবেচনায় সম্পূর্ণ অযোগ্যতার পরিচয় দেবার কারণেই তাকে বরখাস্ত করা হলো। শেখ হাসিনার এমন একজন যোগ্য স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়োজন ছিল যিনি তার মানের সন্ত্রাসী ভূমিকা পালনে সক্ষম, যার জিহবা তার মতোই শানিত, যে কটা পুলিশ বাহিনীকে দলীয় সন্ত্রাসীদের দূষরের ভূমিকা পালনে বাধ্য করতে সক্ষম, যে বিরোধী দলকে চরমভাবে দমনের জন্য তার প্রতিটি নির্দেশ সন্তুষ্টজনকভাবে পালনে পারঙ্গম, যে বোমা বিস্ফোরণের নাটকীয় ঘটনা ঘটিয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে বিনা তদন্তে ও বিনা বিচারে দোষী সাব্যস্ত করে হামলা, মামলা, জুলুম ও নির্যাতন চালাতে বাহাদুরির পরিচয় দিতে পারে এবং বিচারপতিগণকে লাঠির ভয় দেখিয়ে শেখ হাসিনার ইচ্ছা মোতাবেক আদালতের রায় দিতে বাধ্য করার কৌশল যে জানে। এ 2টি প্রমাণই আমার এ দাবির জন্য যথেষ্ট যে আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল হিসাবে দেশের সর্বনাশের জন্য প্রধান দায়ী নয়। প্রধান দায়ী শেখ হাসিনা। এ দলের একমাত্র মূলধন শেখ মুজিব। তাই এ দলের নেতৃত্বে মুজিব কন্যার মর্জির সাথে সামান্যও খাপ খায় না এমন চিন্তার লোকের কোনো স্থান নেই। যদি কেউ সামান্য দৃষ্টতাও প্রদর্শন করে তাহলেও তার দশা অবশ্যই ডক্টর কামাল হোসেন ও কাদের সিদ্দিকীর মতোই হবে। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত এ বংশীয় নেতৃত্ব চিরস্থায়ী করার ব্যবস্থা করা হয়েছে। তাই এমন নিরঙ্কুশ ক্ষমতার অধিকারীর যেমন দাপট থাকা স্বাভাবিক, তা শেখ হাসিনার মধ্যে থাকবে না কেন? পাওয়ার অলওয়েজ কারাপ্টস অ্যান্ড অ্যাবসোলিউট পাওয়ার কারাপ্টস অ্যাবসোলিউটলি বিশ্বের একটি বিখ্যাত প্রবাদ বাক্যে পরিণত হয়েছে। এ বাক্যটি শেখ হাসিনার বেলায় 100% প্রযোজ্য। আওয়ামী লীগ নয়, শেখ হাসিনাকেই গত 5 বছরের সকল কর্মকাণ্ডের কৃতিত্বের অধিকারী বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি। তিনি দেশের কি কি মহাসর্বনাশ করেছেন এর ধারাবাহিক বিবরণ দেশবাসীর খেদমতে আমি পেশ করতে চাই। প্রথম সর্বনাশ, বাংলাদেশকে পৈতৃক সম্পত্তি বানানো। 1991 নির্বাচনী প্রচারাভিযানে শেখ হাসিনার বক্তব্য, কণ্ঠস্বর, ভাবভঙ্গি
আওয়ামী লীগ নেতাদের স্বভাবসুলভ আক্রমণাত্মক ও দাম্ভিকতাপূর্ণ ছিল। আওয়ামী লীগ বিরোধী ভোট 3 ভাগে বিভক্ত হবে এবং তিনি ক্ষমতাসীন হবেন, এ বিষয়ে তিনি নিশ্চিত ছিলেন। তার ভাবসাব থেকে তা স্পষ্টই বোঝা যাচ্ছিল। বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় পার্টির সমর্থক ভোটাররা সবাই আওয়ামী লীগ বিরোধী। তাই 1996 নির্বাচনী অভিযানে তিনি এর সম্পূর্ণ বিপরীত ভূমিকা অভিনয় করেন। প্রচারাভিযানের অতি নিকটবর্তী হয়ে তিনি হজে যান। ইহরামের রুমাল মাথায় বাঁধা অবস্থায় তাসবিহ হাতে বিমানবন্দরে অবতরণ করেন। সারা দেশে নির্বাচনী সফরে তিনি ইহরামের রুমাল পরিহিত অবস্থায়ই জনগণের সামনে তাপসীর ভূমিকা অভিনয় করতে থাকেন। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার সময়ও মাথায় ওই পট্টি এবং হাতে তসবিহ ছিল। 96 নির্বাচনী বক্তব্যে তার স্বভাবের সম্পূর্ণ বিপরীত ভাষা ব্যবহার করেছেন। চরম বিনয়ী ভাব প্রদর্শন করে তার পিতার কুশাসনের জন্য জনগণের কাছে ক্ষমা ভিক্ষা চেয়েছেন। একটিবারের জন্য জনগণের খেদমতের সুযোগ দেওয়ার জন্য কাতর আবেদন জানিয়েছেন। আওয়ামী শাসন সম্পর্কে নতুন ভোটাররা ছিল অজ্ঞ। 1972 থেকে 1975 আওয়ামী দুঃশাসন যারা দেখেনি, ভোটারদের মধ্যে 1996 তাদের সংখ্যা বিরাট হওয়াই স্বাভাবিক। 75 যাদের বয়স 10-এর বেশি ছিল না এবং 77 পর্যন্ত যারা জন্মগ্রহণ করেছে তারা 96 ভোটার ছিল। এ বয়সের লোকেরাই নির্বাচনে সবচেয়ে বেশি সক্রিয় থাকে। এ বিপুল সংখ্যক ভোটারের আওয়ামী শাসনের কোনো তিক্ত অভিজ্ঞতাই ছিল না। আওয়ামী লীগ যে কি চিজ তা তারা গত 5 বছরে প্রথম হাড়ে হাড়ে টের পেয়েছে। যারা শেখ মুজিবের স্বৈরশাসন দেখেছে তাদের মধ্যে আলহাজ শেখ হাসিনার সফল নির্বাচনী অভিনয়ে কিছু লোকেরা ধারণা হয়ে থাকতে পারে যে বর্তমান আওয়ামী লীগ আগের মতো নয়। তাছাড়া 1991 সালে বিজয় নিশ্চিত মনে করে আওয়ামী লীগ জাল ভোট, ব্যালট ডাকাতি, ভোট কেন্দ্র দখল ইত্যাদিতে যে যোগ্যতার অধিকারী তা প্রমাণ করা প্রয়োজন মনে করেনি। কিন্তু 1996 নির্বাচনে এ বিষয়ে গুরুত্ব সহকারেই অবদান রেখেছে। এ ব্যাপারে জামায়াতে ইসলামীর প্রার্থীরাই সবচেয়ে বেশি ভুক্তভোগী। বহু ভোটকেন্দ্রে প্রশাসন ও পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করেনি। এ সত্ত্বেও আওয়ামী লীগের বিরুদ্ধে 63 জন ভোটার ভোট দিয়েছে। আওয়ামী লীগ 151টি আসনে জয়ী হতে ব্যর্থ হয়েছে। এরশাদ কারামুক্তির আশায় সরকার গঠনে আওয়ামী লীগকে সমর্থন করায় শেখ হাসিনা ক্ষমতাসীন হন। আওয়ামী লীগের নির্বাচনী ইস্যু। শেখ হাসিনার আসল এবং একমাত্র নির্বাচনী ইস্যু ছিল একটিবারের জন্য জনগণের খেদমত করার আকুল আবেদন। 21 বছর আগে আমরা যা ভুল করেছি তা মাফ করে একবার ক্ষমতায় যাওয়ার সুযোগ দিয়ে পরীক্ষা করে দেখুন। রাজনৈতিক ইস্যুর মধ্যে মাঝে মাঝে তিনি প্রেসিডেন্ট পদ্ধতি পরিবর্তন করে সংসদীয় পদ্ধতি দাবি করতেন। তবে আসল ইস্যু ছিল একবার মাত্র ক্ষমতা দেওয়ার আবেদন। মুজিব হত্যার বিচার দাবি করা দূরের কথা, গোটা নির্বাচনী অভিযানে একবারও মুজিব হত্যা সম্পর্কে কোনো কথা তিনি বলেননি। 1986 সালের 3য় জাতীয় সংসদ এবং 1991 সালের 5ম জাতীয় সংসদের নির্বাচনেও তিনি মুজিব হত্যার বিচার দাবি করেননি। 3য় ও 5ম জাতীয় সংসদে তিনি বিরোধী দলীয় নেতার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকালে কখনো মুজিব হত্যার বিচার দাবি করেননি। কোন পটভূমিতে মুজিব হত্যার মতো ঘটনা ঘটেছিল এবং জনগণের মধ্যে প্রতিক্রিয়া কি হয়েছিল এ বিষয়ে শেখ হাসিনা নিশ্চয়ই অবগত ছিলেন। অথচ ক্ষমতায় এসেই মুজিব হত্যার বিচার করা হাসিনা সরকারের প্রধান কর্মসূচিতে পরিণত হয়ে গেল। বিবিসির প্রখ্যাত সাংবাদিক সিরাজুর রহমানের লেখায় কথা মনে পড়ছে। তিনি লিখেছেন যে শেখ হাসিনা নিজের মুখেই তাকে নাকি বলেছেন, আমি পিতৃহত্যার প্রতিশোধ নেওয়ার জন্যই রাজনীতি করছি। শেখ হাসিনার 3 দফা কর্মসূচি। গত 5 বছর শেখ হাসিনা বাংলাদেশকে তার পৈতৃক সম্পত্তির মতো ব্যবহার করে 3 ধরনের কর্মসূচি পালন করেন। শেখ মুজিবকে জাতির পিতা হিসেবে প্রতিষ্ঠিত করা, দেশে যত রকম প্রতিষ্ঠান, স্থাপনা ও সংস্থা রয়েছে
যা কোনো ব্যক্তির নামের সাথে যুক্ত নয়, সেসবের সাথে তার পিতামাতা, ভাই বোন ও আত্মীয়দের নাম সম্পৃক্ত করা। দেশের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হল, হাটবাজার, ঘাট, ব্যাংক, বিমা, সরকারি খাস জমি ও বস্তি এলাকা দলীয় লোকদের দখলে আনা এবং সকল প্রকার পেশাজীবী সমিতির কর্তৃত্ব দলীয় লোকদের হাতে তুলে দেওয়া। জাতির পিতার ইস্যু, কোনো ব্যক্তিকে জাতির পিতার মর্যাদা দেওয়ার বিষয়টি জনগণের আবেগের সাথে জড়িত। শক্তি প্রয়োগ করে বা আইনের দাপটে ওই আবেগ সৃষ্টি করা যায় না। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে শেখ মুজিবের নেতৃত্ব জনগণের কাছে অবশ্য স্বীকৃত। 1972 সালে শেখ মুজিব ক্ষমতাসীন হওয়ার সময় তিনি নিঃসন্দেহে সবচেয়ে বেশি জনপ্রিয় নেতা ছিলেন। তার ওই নেতৃত্বে দেশের শাসনতন্ত্র প্রণীত হয়। তখন আওয়ামী লীগের একদলীয় শাসনই কায়েম ছিল। দলীয় লোকেরা শেখ মুজিবকে জাতির পিতা বললেও দেশের সংবিধান জনগণকে জাতির পিতা বলতে বাধ্য করেনি। 3 বছরের মধ্যে শেখ মুজিবের জনপ্রিয়তা শূন্যের কোঠায় নেমে আসে। তার শাসনামলে জনগণ চরম হতাশায় পতিত হয়। 74-এর দুর্ভিক্ষে লাখ লাখ লোক মারা যায়। তার দলের লোকেরা রিলিফের মাল লুটপাট করায় জনগণের দুর্দশা চরমে পৌঁছায়। শেখ মুজিব নিজেই তার দলকে চুরের খনি অভিধায় উল্লেখ করেন। রিলিফ থেকে নিজের ভাগের কম্বলটিও উদ্ধার করতে তিনি ব্যর্থ হন। আওয়ামী লীগ বিরোধী রাজনীতি সচেতন লোকেরা মেজর জলিলের নেতৃত্বে জাসদের সাথে জড়িত হয়ে শেখ মুজিবের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলে এবং বিকল্প শক্তি হিসাবে আবির্ভূত হয়। এ পরিস্থিতি মোকাবেলার উদ্দেশ্যে 75-এর জানুয়ারিতে 4র্থ সংশোধনীর মাধ্যমে সংবিধান সংশোধন করে গণতন্ত্র ধ্বংস করা হয় এবং একদলীয় স্বৈরশাসন কায়েমের ব্যবস্থা করা হয়। দেশে স্লোগান চালু করা হয়, এক নেতা, এক দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। এভাবে শেখ মুজিব দেশের মহারাজা হয়ে চরম একনায়কত্ব কায়েম করেন। আয়তনে খুব ছোট এ বাংলাদেশটিতে 61 জন আওয়ামী লীগ নেতাকে গভর্নর নিযুক্ত করেন। তিনি সকল রাজনৈতিক দলকে বেআইনি ঘোষণা করে বাকশাল নামে একটি দল গঠন করেন। সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসন কর্মকর্তা, অধ্যাপক, সাংবাদিক, আইনজীবী, ব্যবসায়ী, শিল্পপতি সহ সকল পেশার লোকদের বাকশালে যোগদানের করতে নির্দেশ দেন। 15 আগস্টের পরপরই 61 জন গভর্নরের শপথ গ্রহণ করার কথা ছিল। প্রত্যেক এলাকার সেনাবাহিনী, পুলিশ ও সরকারি কর্মচারী এবং বাকশাল দলটি একজন গভর্নরের নিয়ন্ত্রণে থাকার কথা ছিল। যদি রুশ মার্কায় ব্যবস্থা চালু হয়ে যেত তাহলে এ থেকে উদ্ধার পাওয়ার কোনো পথই আর থাকত না। শেখ মুজিবের বংশীয় রাজতন্ত্রই কায়েম হয়ে যেত। নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের সকল পথ এভাবেই বন্ধ করার ষড়যন্ত্র করা হয়। এ মারাত্মক ব্যবস্থাটি চালু হওয়ার পূর্বক্ষণে যদি 75-এর 15 আগস্টের অভ্যুত্থান না ঘটত তাহলে আজ এদেশে শেখ বংশীয় গুলামের জিঞ্জিরেই আবদ্ধ থাকত। খন্দকার মুশতাক আহমদ রাষ্ট্রপ্রধান হলেন। 3 সশস্ত্র বাহিনী প্রধান তার প্রতি আনুগত্য প্রকাশ করলেন। আওয়ামী লীগের এমপিগণ মুশতাক শাহের সরকারের বিরুদ্ধে কোনো সামান্য প্রতিবাদও করলেন না, বরং শেখ মুজিবের 16 জন মন্ত্রী, প্রতিমন্ত্রী মুশতাকের মন্ত্রিসভায় যোগ দিলেন। সেনাপ্রধানও প্রতিক্রিয়া দেখালেন না। শক্তিশালী বাকশালের পক্ষ থেকেও প্রতিবাদ মিছিল বের হল না। গভর্নর পদে নিয়োগপ্রাপ্তদেরও কোনো বিরূপ প্রতিক্রিয়া দেখা গেল না। জনগণের মধ্যে কি প্রতিক্রিয়া হয়েছিল সে কথা ওই সময় যাদের বয়স 10-12 বছর ছিল তাদেরও স্পষ্ট মনে থাকার কথা। গত 15 জুলাই 2001 রাতেই কেয়ারটেকার সরকার কায়েম হওয়ার সাথে সাথে স্বতঃস্ফূর্তভাবে জনগণ বিপুল সংখ্যায় মুক্তির আনন্দ যেভাবে প্রকাশ করেছে, 75-এর আগস্টে জনগণ এর চেয়েও বহুগুণ বেশি আবেগ, উচ্ছ্বাস ও আনন্দে মেতে উঠেছিল। আমি তখন লন্ডনে ছিলাম। সেখানকার পত্রিকায় জনগণের যে প্রতিক্রিয়া আমি পড়েছি তা হুবহু উদ্ধৃতি করছি। It was Friday. Curfew was lifted for 2 hours to facilitate Friday prayers. Peoples in huge number passed the street
in jubilant mood as if they were going to observe any national festival. ওই সময় যারা ঢাকায় ছিলেন তারাই সাক্ষ্য দিতে পারেন যে লন্ডনের পত্রিকা সঠিক রিপোর্ট দিয়েছে কিনা। 1994 এর জুন মাসে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আমার নাগরিকত্ব বহাল করার পর পল্টন ময়দান সহ বহু জনসভায় আমি লন্ডনের পত্রিকার উক্ত উদ্ধৃতি দেশবাসীকে শুনিয়েছি। অত্যন্ত বিস্ময়ের বিষয় যে আমার বক্তৃতার অন্যান্য পয়েন্ট পত্রিকায় প্রকাশিত হলেও এ পয়েন্টটা যথাযথভাবে উল্লেখ করা হয়নি। আমি জনসভায় এ ঘটনা উল্লেখ করেও মন্তব্য করেছি যে 15 আগস্টের ঘটনা যদি দেশের জন্য সুনাম বয়ে আনেনি, তবুও জনগণের মধ্যে উপরিউক্ত প্রতিক্রিয়া এ কথাই প্রমাণ করে যে শেখ মুজিবকে জনগণ জাতির পিতা হিসাবে শ্রদ্ধা করেনি, বরং তার কুশাসন থেকে মুক্তি পেয়ে পরম স্বস্তিবোধ করেছে এবং আনন্দ উৎসবে মেতে উঠেছে। এতে প্রমাণিত হয় যে শেখ মুজিব জাতির পিতার মর্যাদায় অধিষ্ঠিতই হননি। যদি হতেন তাহলে তার নিহত হওয়ার কারণে রাস্তায় নেমে জনগণ অবশ্যই বিলাপ করত। বিলাপ করা তো দূরের কথা, কেউ প্রকাশ্যে ইন্নালিল্লাহ পড়েছিল বলেও জানা যায়নি। শেখ মুজিবকে জাতির জনক, বঙ্গবন্ধু ও এক দেশ এক নেতার মর্যাদায় অধিষ্ঠিত বলে বিশ্বাসী আওয়ামী লীগ 15 আগস্টের এত বড় মর্মান্তিক ঘটনার সামান্য প্রতিবাদ পর্যন্ত কেন করল না? শেখ হাসিনা 81 সালে দিল্লি থেকে দেশে ফিরে আসার পর এর বিরুদ্ধে জনমত গঠনের জন্য কোনো কর্মসূচি কেন গ্রহণ করলেন না? জাতীয় সংসদে 86 সাল থেকে 96 পর্যন্ত বিরোধী দলীয় নেতা থাকা অবস্থায় 15 আগস্ট সরকারিভাবে জাতীয় শোক দিবস পালনের প্রস্তাব কেন পেশ করলেন না? জাতির পিতার খুনিদের বিচার করার দাবিতে কোনো আন্দোলন কেন করলেন না? 86, 91 ও 96 এর নির্বাচনী ম্যানিফেস্টোর কোনো একটাতেও এটাকে কেন গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে গ্রহণ করলেন না? এসব কেনর জবাব একটাই, তারা বাস্তবে লক্ষ্য করেছেন যে এই ইস্যুতে জনগণের কোনো সামান্য সাড়াও পাওয়া যাবে না। সাধারণ জনগণের অন্তরে শেখ মুজিবের প্রতি যে কোনো শ্রদ্ধা ও ভালোবাসা নেই, সে কথা বুঝতে তাদের বেগ পাওয়ার কথা না। 1996 সালে শেখ হাসিনা ক্ষমতায় আরোহণের পর মুজিব হত্যার বিচারের ব্যবস্থা করেন। সাধারণ খুনির বিচারের জন্য যে আইন দেশে আছে সে ফৌজদারি আইনেই বিচারের উদ্দেশ্যে একটি বিশেষ কোর্ট গঠন করেন। খুনের বিচারের যে আইন রয়েছে তা ওইসব খুনিদের জন্য যারা ব্যক্তিগত বা অন্য কোনো স্বার্থে কোনো মানুষকে খুন করে। মুজিব হত্যা কি সে ধরনের খুন? কোন দেশে সেনা অভ্যুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তন হলে এটাকে সফল বিপ্লব বলা হয়? যদি বিপ্লব ব্যর্থ হয় তাহলে অভ্যুত্থানকারীরাও দণ্ডভোগ করে, আর যদি সফল হয় তাহলে তারাই ক্ষমতাসীন হয়। 75-এর 15 আগস্ট যে সেনা অভ্যুত্থান হয় তা সফল বিপ্লব হিসেবেই গণ্য ছিল। তারা ব্যাপক গণসমর্থন পেয়েছিল, সশস্ত্র বাহিনীও তা মেনে নিয়েছিল। কোনো রাজনৈতিক অস্থিরতাও সৃষ্টি হয়নি। আওয়ামী লীগই ক্ষমতাসীন থাকে, অন্য কোনো দল ক্ষমতাসীন হয়নি। 75-এর 3 নভেম্বর ব্রিগেডিয়ার খালেদ মুশাররফ প্রতিবিপ্লব ঘটানোর চেষ্টা করে ব্যর্থ হন এবং সিপাহীরা তার বিরুদ্ধে বিদ্রোহ করে। 7 নভেম্বর সিপাহী জনতার এক বিস্ময়কর যৌথ বিপ্লব সফল হয়। এতে অনেক সেনা অফিসার নিহত হয়। এরই ফলে জেনারেল জিয়াউর রহমান ক্ষমতাসীন হন। 75-এর 15 আগস্টের সেনা বিপ্লব, 3 নভেম্বরের প্রতিবিপ্লব এবং 7 নভেম্বরের সিপাহী বিপ্লবে নিহতদের বিষয়টিকে ফৌজদারি আইনের সাধারণ খুন হিসাবে গণ্য করা মোটেই যুক্তিসঙ্গত নয়। তাই এসব খুনের জন্য কোনো মামলাও হয়নি। শেখ মুজিবের শাসনামলে রক্ষী বাহিনী দিয়ে হাজার হাজার রাজনৈতিক নেতাকর্মীকে হত্যা করা ও গ্রেপ্তার অবস্থায় সিরাজ শিকদারকে বিনা বিচারে হত্যা করা কি 75-এর আগস্ট ও নভেম্বরের হত্যাকাণ্ড থেকেও আইনের দৃষ্টিতে অধিক জঘন্য নয়? ন্যায় বিচারের দৃষ্টিতে ওইসব খুনের বিচারও জরুরি। শুধু শেখ মুজিবের বিচার একমাত্র গুরুত্বপূর্ণ বিবেচিত হবে কোন যুক্তিতে? যুক্তি একটাই, শেখ মুজিবকে জাতির পিতায় মর্যাদায় অধিষ্ঠিত করতে হবে। ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা, শক্তি প্রয়োগ করে আদায় করা যায় না।
৭৫-এর আগস্টে মুজিব হত্যার যে প্রতিক্রিয়া জনগণের মধ্যে অত্যন্ত স্পষ্টভাবে দেখা গেছে, তাতে কথা নিঃসন্দেহে প্রমাণিত হয়েছে যে জনগণের অন্তরে শেখ মুজিবের প্রতি সামান্য ভালোবাসাও অবশিষ্ট ছিল না। শেখ হাসিনা তার পিতাকে জাতির পিতা হিসেবে মেনে নেওয়ার জন্য সরকারি ক্ষমতা প্রয়োগ করেছেন। সর্বত্র শেখ মুজিবের ফটো রাখা বাধ্যতামূলক করে আইন পাশ করেছেন। তার মূর্তি বানিয়ে মহামানবের মর্যাদা দিতে চেষ্টা করেছেন। এসব করে কি তার মর্যাদা সত্যি বৃদ্ধি পেয়েছে? দেশের মানুষ কি শেখ মুজিবকে জাতির পিতা হিসেবে ভালোবাসে বলে কেউ প্রমাণ করতে পারবে? দেশের যত প্রতিষ্ঠান, সংস্থা ও স্থাপনার সাথে কোনো মানুষের নাম যুক্ত নেই, সেসবের সাথে শেখ হাসিনার পিতামাতা, ভাই বোন ও আত্মীয় স্বজনের নাম যুক্ত করার ব্যবস্থা করা হয়েছে। যমুনা সেতুর নাম বঙ্গবন্ধু সেতু হওয়ার বহু আগে থেকেই লোকের মুখে মুখে ছিল। এর সাথে বঙ্গবন্ধু শব্দ জুড়ে দিয়ে বঙ্গবন্ধু যমুনা সেতু নামকরণ করা হয়, কিন্তু জনগণ এটাকে যমুনা সেতুই বলে। তাই যমুনা শব্দ বাদ দিয়ে শুধু বঙ্গবন্ধু সেতুই নাম ফলক লাগিয়ে নাম বলতে বাধ্য করার চেষ্টা করা হলো। কিন্তু আমি উত্তরবঙ্গে বহু জনসভায় ও পথসভায় লোকদের এ সেতুর নাম জিজ্ঞেস করায় তারা সবাই যমুনা সেতুই বলল। মানুষের মনের ওপর জোর জবরদস্তি চলে না। পোস্ট গ্রাজুয়েট মেডিকেল ইনস্টিটিউটকে বহু বছর থেকে সবাই পিজি হাসপাতালেই বলে আসছে। এটাকে বিশ্ববিদ্যালয় মানে উন্নীত করে বঙ্গবন্ধু নাম এতে যুক্ত করা হলো। নতুন প্রতিষ্ঠান তৈরি করে এ নাম যুক্ত করলে অযৌক্তিক হয় না, কিন্তু পুরাতন প্রতিষ্ঠানের একটা পরিচিত নাম বদলিয়ে শেখ হাসিনার পিতার উপাধি যুক্ত করা কি শুভন হয়েছে? নমুনাস্বরূপ এ দুটি উদাহরণ দেওয়া হলো। অগণিত প্রতিষ্ঠান, সংস্থা ও স্থাপনার সাথে শেখ হাসিনার পিতামাতা ও ভাই বোনের নাম যুক্ত করা দ্বারা দেশের বা জনগণের কোনো খেদমত বা কল্যাণ হয়েছে? বাংলাদেশটা যেন তাদের পৈতৃক সম্পত্তি, তাই সর্বত্র তাদের নাম কায়েম রাখতে হবে। তবে শাসনের শেষ 3 মাসে এমন অগণিত প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে যার নির্মাণ কাজ কবে শুরু হবে তা অনিশ্চিত। শেষ 15 দিনে তো দৈনিক 3-4টি করে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এমনকি তার মেয়াদ শেষ হওয়ার পরও 2 দিন জোর করেই ক্ষমতা আঁকড়ে রেখে আরও কয়েকটি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এর উদ্দেশ্য একটাই, তার নামফলকের কারণে নতুন সরকারের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপনের জায়গা যাতে তেমন অবশিষ্ট না থাকে। সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের মেয়াদ শেষ হয়ে গেলে 90 দিনের মধ্যে নির্বাচন হতে হবে। প্রশাসন ও পুলিশকে তিনি চরম দলীয়করণের ভিত্তিতে যেভাবে সাজিয়ে রেখে গেলেন, সে আবর্জনা অপসারণ করতেই কেয়ারটেকার সরকারের 2 মাস লেগে যাওয়ার কথা। অথচ তিনি চরম স্বেচ্ছাচারিতা করে 2 দিন বিনষ্ট করে কেয়ারটেকার সরকারের জন্য 88 দিন সময় দিলেন। 15 তারিখ আওয়ামী লীগের জনসভায় প্রধানমন্ত্রীর দাপট দেখিয়ে রেডিও টিভিকে অপব্যবহারের মহৎ উদ্দেশ্যেই ওই দিন জোর করে ক্ষমতায় থাকলেন। দেশটা তার পৈতৃক সম্পত্তি, তাই মহামান্য প্রেসিডেন্টও তার স্বেচ্ছাচার রোধ করার সাহস পাননি। এমনকি কেয়ারটেকার সরকার প্রধানের শপথ অনুষ্ঠানের সময়টুকু পর্যন্ত তার নির্দেশে বঙ্গভবনের মুদ্রিত দাওয়াতপত্রে পরিবর্তন করতে হয়। তার সে দাপট এখন অব্যাহত আছে। তার সেট করা প্রশাসন ও পুলিশ কর্মকর্তাদের বদলি করায় তিনি কেয়ারটেকার সরকারের উপর ক্ষিপ্ত হয়ে যা তা বলে চলেছেন। তার দাবি এই যে নির্বাচিত সরকার হিসেবে তার এমনই মর্যাদা যে তার মনোনীত সরকারি কর্মকর্তাদের বদলি করার কোনো অধিকারই অনির্বাচিত সরকারের থাকতে পারে না। শেখ হাসিনার 5 বছর 2 দিনের শাসনকালে দেশের সব কিছু তার আত্মীয় ও দলীয় লোকদের মৌরসি পাট্টা। এ বিষয়ে সারা দেশের ফিরিস্তি এক সময় হয়তো তৈরি হবে অন্যায় দখল উচ্ছেদ করার প্রয়োজনে। এখানে স্বল্প পরিসরে কিছু উদাহরণই যথেষ্ট মনে করি। 1. সেনাবাহিনীতে অনেক যোগ্য জেনারেল থাকা সত্ত্বেও শেখ হাসিনার ঘনিষ্ঠ আত্মীয় হওয়ার কারণে একজন অবসরপ্রাপ্ত যোগ্য জেনারেলকে সেনাপ্রধানের দায়িত্ব দেওয়া হয়। তিনি সেনাবাহিনীর মান বৃদ্ধি করেছেন না হ্রাস করেছেন তা পরবর্তী সরকার তদন্ত করলেই বিস্তারিত জানা যাবে। তিনি আওয়ামী লীগের সবচেয়ে বিরাট একটি খেদমত করেছেন,
সকল ক্যান্টনমেন্টে আওয়ামী লীগপন্থী কয়েকটি পত্রিকা ছাড়া সকল পত্রিকার প্রবেশ নিষিদ্ধ করেছেন এবং সেনাবাহিনীর লক্ষাধিক জনশক্তিকে হাসিনাপন্থী বানানোর অপচেষ্টা করেছেন। এই জঘন্য নিষেধাজ্ঞা এখনও বলবৎ রয়েছে বলে জানলাম। সকল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে অপসারণ করে শেখ হাসিনার বংশবদ লোকদের বসানো হয়েছে। গত 5 বছরে তারা সকল বিশ্ববিদ্যালয় শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী হিসেবে দলীয় আনুগত্যের ভিত্তিতেই নিয়োগের ব্যবস্থা করেছেন। শেখ হাসিনার নিয়োজিত ভাইস চ্যান্সেলরদের উপর সবচেয়ে বড় ও মহান দায়িত্ব ছিল শেখ হাসিনার সোনার ছেলেদের হল ও ইউনিভার্সিটিতে পূর্ণ দখলীসত্ব দান করা এবং অন্যান্য ছাত্র সংগঠনকে উৎখাত করে ছাত্রলীগকে একচাটিয়া কর্তৃত্ব দেওয়া। 3. দেশের সকল কলেজ, গভর্নিং বডির চেয়ারম্যান ও স্কুল কমিটির চেয়ারম্যান পদে দলীয় নির্ভরযোগ্য লোকদের বসিয়ে দেওয়া, যাতে দলীয় আনুগত্যের নিশ্চয়তা ছাড়া কোনো শিক্ষক নিয়োগ না পায়। 4. যত পেশাজীবী সমিতি রয়েছে তাতে নেতৃত্বের পদে দলীয় লোকদের বসানোর জন্য সরকারি ক্ষমতা ব্যবহার করে যত রকম ষড়যন্ত্র ও নির্লজ্জ ভূমিকা পালন করা সম্ভব তা করতে যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছেন। সুপ্রিম কোর্ট, বার সমিতি ও জেলা বার সমিতি, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, ব্যবসায়ী ও শিল্পপতি সমিতি থেকে শুরু করে সর্বক্ষেত্রেই দলীয়করণের উদ্দেশ্যে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে ত্রুটি করেননি। 5. সম্পদ দখলের ব্যাপারটা বিরাট। ব্যাংক, বিমা, গাড়ি, সরকারি খাস জমি, বস্তি, হাটবাজার, ঘাটের ইজারা, দুর্বল লোকদের বাড়িঘর, জমি জমা দখল ইত্যাদির জন্য শেখ হাসিনা তার দলের সবাইকে অবাধ লাইসেন্স দিয়েছেন। মন্ত্রী ও মন্ত্রীপুত্র, প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ও দলীয় ক্যাডার হলে তো পুলিশের বাপেরও সাধ্য নেই বাধা দেওয়ার। থানার দারোগা আসল দারোগা নয়। দলীয় নেতাদের ইচ্ছার বিরুদ্ধে দারোগার কিছুই করার সাধ্য ছিল না। তাই কোনো দখলি কেসই থানা গ্রহণ করেনি। এভাবে গোটা দেশে আওয়ামী লীগ লুটপাটের রাজত্ব কায়েম করা হয়। কেউ মামলা করলে সে বাদীকেই পালিয়ে যান বাঁচাতে হয়। শেখ মুজিবের 3.5 বছরের শাসনে আওয়ামী লীগ দলীয় বিরাট সংখ্যক নতুন ধনপতি শ্রেণীর সৃষ্টি হয়। হাজার হাজার কোটি টাকার রিলিফের সম্পদও তারা দখল করে। শেখ হাসিনার 5 বছর শাসনামলে তার দলের কোনো কর্মী হয়তো সম্পদ আহরণে বঞ্চিত হয়নি। একটি বিরাট ধনিক শ্রেণী সৃষ্টি করে শেখ হাসিনা এমন একটি অবস্থান অর্জন করেছেন যে আগামী নির্বাচনে ক্ষমতাসীন হতে না পারলে বিরাট শক্তি প্রদর্শনের যোগ্যতা প্রয়োগ করে দেশের রাজনৈতিক অস্থিরতা কায়েম করতে পারবেন। 6. দখলের তালিকায় সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হলো শেখ হাসিনার গণভবন দখল। তিনি জাতির পিতার কন্যা। আওয়ামী লীগ প্রধান ও সর্বাপেক্ষা শক্তিধর প্রধানমন্ত্রী হিসেবে ছোটখাটো কোনো সম্পত্তি দখল করলে মোটেই মানায় না। তিনি দাপটের সঙ্গে সাথেই সাংবাদিকদের কাছে পূর্ণ আস্থা সহকারে দাবি করেছেন যে যতদিন তিনি রাজনীতি করবেন ততদিন গণভবনেই থাকবেন। পুনরায় প্রধানমন্ত্রী হওয়ায় নিশ্চিত ব্যবস্থা করেই তো তিনি অল্প দিনের জন্য ক্ষমতা হস্তান্তর করেছেন। তাই 3 মাস পরই আবার তাকে যখন গণভবনে আসতেই হবে তখন খামখা তল্পিতল্পা নিয়ে যাওয়া আসার প্রয়োজন কি? কিন্তু শেখ হাসিনা বিস্মিত ও ক্ষুব্ধ হয়ে দেখলেন যে তার ওই সুপারিশকৃত প্রধান নির্বাচন কমিশনার নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ধৃষ্টতা প্রদর্শন করেছে। যে প্রধান বিচারপতি তার মন্ত্রীদের লাঠির ভয়ে চুপ থাকতে বাধ্য ছিলেন, তিনি কেয়ারটেকার সরকার প্রধান হয়ে তার লোকদের বদলি করার দুঃসাহস দেখাচ্ছেন। এ অবস্থায় নির্বাচনী তফসিল ঘোষণার পর সকল রাজনৈতিক দলের দাবিতে এবং কেয়ারটেকার সরকারের নিরপেক্ষতা প্রমাণ করার জন্য তাকে গণভবন ত্যাগ করতে বাধ্য করাও অসম্ভব নয়। তাই ইজ্জত থাকতেই সরে পড়া উচিত মনে করে হয়তো তিনি গণভবন ছেড়ে দিলেন। কিন্তু গণভবন দখল করে যে কলঙ্কের ভাগী হলেন তা তো স্থায়ীভাবে তার কপালে লিখিত থাকবে। দ্বিতীয় সর্বনাশ, গণতন্ত্র হত্যার অপচেষ্টা। টানা ছেলের নাম পদ্মলোচন। প্রবচনটি মনে আসে যখন শেখ হাসিনাকে গণতন্ত্রের মানস কন্যা বলা হয়। তার কথা, কাজ, মেজাজ ও আচরণে গণতান্ত্রিকতার সামান্য গন্ধও যে পাওয়া যায় না সে কথা প্রমাণ করার উদ্দেশ্যেই লিখছি।
এদেশকে সোনার বাংলা বানানোর জন্য যা কিছু করা প্রয়োজন এর সকল স্বপ্নই তার পিতা দেখতেন বলে তিনি দাবি করেন। যমুনা সেতু নাকি তারই পিতার স্বপ্ন, মেডিকেল বিশ্ববিদ্যালয়ও তারই স্বপ্ন। শেখ হাসিনা তার পিতার স্বপ্ন বাস্তবায়নেই জন্যই গত 5 বছর সব কিছু করেছেন। আবার ক্ষমতায় যেতে পারলে অবশিষ্ট স্বপ্ন বাস্তবায়ন রূপদান করার অভিলাষ রাখেন। সত্যি সত্যি তার পিতা এত সব স্বপ্ন দেখেছিলেন কিনা তা দেশবাসীর জানার সুযোগ হয়নি। তবে একটি মহাস্বপ্ন যে তিনি দেখেছিলেন এবং তা কার্যকর করার আইনগত ও প্রশাসনগত প্রস্তুতি যে তিনি সম্পন্ন করেছিলেন সে কথা দেশ বিদেশের সবার জানার সৌভাগ্য হয়েছে। তিনি এদেশের একচ্ছত্র বাদশাহ হতে চেয়েছিলেন। 61 জন গভর্নর জেনারেল হওয়ার ব্যবস্থা করেছিলেন। এর জন্য প্রথমত 1975 জানুয়ারিতে জাতীয় সংসদে শাসনতন্ত্রের 4র্থ সংশোধনী মাত্র কয়েক মিনিটের মধ্যে পাশ করিয়ে দিলেন। আওয়ামী লীগের বিশাল পার্লামেন্টারি পার্টি পরম উৎসাহ উদ্দীপনা প্রদর্শন করে আদর্শ গণতান্ত্রিক দলের গৌরব অর্জন করে। বিনা আলোচনায় ও বিনা প্রতিবাদে সংসদে পার্লামেন্টারি পদ্ধতির শাসনতন্ত্রকে তথাকথিত প্রেসিডেন্সিয়াল পদ্ধতিতে পরিণত করা হলো এবং আওয়ামী লীগ সহ সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে বাকশাল নামক একটি মাত্র দলে সেনাবাহিনী ও সরকারি কর্মকর্তা সহ দেশবাসী সবাইকে ওই দলে যোগদান করার নির্দেশ দেওয়া হলো। এক নেতা এক দেশ বঙ্গবন্ধু বাংলাদেশ স্লোগান চালু করে গণতন্ত্রের বাংলাদেশি সংস্করণ আবিষ্কার করা হলো। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানী ও ব্যারিস্টার মইনুল হোসেনের প্রতিবাদে সংসদ থেকে পদত্যাগ করার ধৃষ্টতা প্রদর্শনের সাহস কোত্থেকে পেলেন তা ওই সময় এ পরিবেশে অবশ্য বিস্ময়েরই ছিল। ইতিপূর্বে উল্লেখ করেছি যে শেখ হাসিনা যা কিছু করেছেন তার সবই তার পিতার স্বপ্ন বাস্তবায়নের উদ্দেশ্যেই করেছেন। তাহলে শেখ মুজিবের বাকশাল পদ্ধতির শাসনও যা তার মহাস্বপ্ন ছিল তা কায়েমের জন্য মুজিব কন্যার সর্বশক্তি প্রয়োগ করাই স্বাভাবিক, কারণ এটাই ছিল শেখ মুজিবের স্বপ্ন। কিন্তু ওই পদ্ধতি জনগণের কাছে এতটা ঘৃণিত ছিল যে শেখ হাসিনা তার পিতার দেওয়া প্রিয় বাকশাল নামটি বহাল করা কৌশলের খেলাপ মনে করতে বাধ্য হয়েছেন। তবে শেখ হাসিনার গোটা শাসন আমলে তার যাবতীয় রাজনৈতিক কার্যকলাপে বাকশালী মনোবৃত্ত স্পষ্ট। তিনি সংসদকে পাশ কাটিয়ে এবং বিরোধী দলের মতামতের কোনো তোয়াক্কা না করে দেশের 1/1 এলাকা সম্পর্কে এমন সিদ্ধান্ত গ্রহণ করেছেন যা সব দিক দিয়ে মারাত্মক ক্ষতিকর বলে দেশবাসী মনে করে। বিশেষ করে ও উপজাতি বাংলাদেশিদের ওই 3 জেলায় নিজ দেশে পরবাসী বানিয়ে দেওয়া হয়েছে এবং জেলাগুলোকে উপজাতি এলাকা ঘোষণা করে বাংলাদেশি নাগরিকদের জন্য দেশের ওই অংশে সম্পত্তির মালিক হওয়া ও ধনবান করা নিষিদ্ধ করা হয়েছে। একইভাবে ভারতের সাথে জাতীয় স্বার্থ জলাঞ্জলি দিয়ে পানিচুক্ত করা হয়েছে। উল্লেখ্য, পার্বত্য 3টি জেলার কথা বলা হয়েছে এখানে। জাতীয় সংসদকে বাকশালী পদ্ধতিতে ব্যবহার করার উদ্দেশ্যে এমন পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে যাতে বিরোধী দল সংসদ বর্জন করতে বাধ্য হয় এবং বিনা বাধায় স্বেচ্ছাচারমূলক আইন পাশ করা যায়। স্পিকারকে শেখ হাসিনা পূর্ণ আজ্ঞাবহ হতে বাধ্য করেছেন। তিনি স্বয়ং এবং তার মন্ত্রীগণ বিরোধী দলীয় নেতৃসহ বিরোধী দলের প্রতি চরম অশালীন ভাষা ও আপত্তিকর আচরণ করে সংসদ বর্জন করতে বাধ্য করেছেন। পার্লামেন্টারি গণতন্ত্রে বিরোধী দলকে সংসদে উপস্থিত রাখার আসল দায়িত্ব সরকারের। এতে অক্ষম হলে সরকার চরম ব্যর্থ বলে বিশ্বে গণ্য হয়। গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি সামান্যতম আস্থাও যে শেখ হাসিনার নেই তা এতে সুস্পষ্টরূপে প্রমাণিত হয়েছে। শেখ হাসিনার আচরণ যে কথাই বোঝা গেল যে তিনি বিরোধী দলের অনুপস্থিতিতে পরম স্বাচ্ছন্দ্যবোধ করেছেন, যাতে বাকশালী পদ্ধতিতে যে আইন খুশি তা বিনা বাধায় পাশ করিয়ে দিতে পারেন। তথাকথিত জননিরাপত্তা আইন গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য চরম কলঙ্কের পরিচায়ক। 1974 সালে শেখ মুজিব বিরোধী দলীয় নেতাদেরকে বিনা বিচারে আটক করে গণতন্ত্রের যে সর্বনাশ করে গেছেন, শেখ হাসিনা ওইটুকুতেও যথেষ্ট মনে করেননি। কারণ ওই আইনে যত লোককে গ্রেপ্তার করা হয়, হাইকোর্টে হেভিয়াস কর্পাস মামলা করলে সবার আটকাদেশই
অবৈধ ঘোষণা হয়ে যায়। তাই রাজনৈতিক বিরোধীদের অন্যায়ভাবে আটক রাখার বাকশালী প্রয়োজন পূরণের জন্য এমন আইন তার দরকার, যাতে হেবিয়াস কর্পাসের সুযোগ পাওয়া তো দূরের কথা, জামিন পর্যন্ত যেন না পাওয়া যায়। তাই একদলীয় সংসদে জননিরাপত্তা আইন নামে এক জঘন্য কালাকানুন পাশ করা হলো। শেখ হাসিনা আইন শৃঙ্খলার উন্নতির দোহাই দিয়ে সন্ত্রাস দমনের মহান উদ্দেশ্যেই এ আইন করা হচ্ছে বলে দাবি করেন। বিরোধী দল সংসদের বাইরে থেকে আপত্তি জানায় যে এ আইন রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হবে। নিশ্চয়তা দিয়ে শেখ হাসিনা এ আশঙ্কা অমূলক বলে জনগণকে আশ্বাস দিলেন। এ কালাকানুন পাশ হওয়ার পরপরই দেখা গেল একদিকে সরকারি দলের মাস্তানদের সন্ত্রাস ব্যাপকভাবে বেড়ে গেল, অপরদিকে স্বরাষ্ট্রমন্ত্রী ওই আইন প্রয়োগের মাধ্যমে পুলিশ বাহিনীকে সন্ত্রাসীর ভূমিকায় অবতীর্ণ করে বিরোধী দলীয় নেতাকর্মীদের পাইকারি হারে আসামি করার ব্যবস্থা নিলেন। ছাত্রদের ওপরও এই আইন প্রয়োগ করা হলো, এমনকি মাদ্রাসার নিরীহ ছাত্র ও আলেম সমাজের ওপরে পর্যন্ত সন্ত্রাসী হিসেবে এই আইন প্রয়োগ করে নির্যাতন চালালো। জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল জনাব আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে বিনা ওয়ারেন্টে রাত 12টায় গ্রেপ্তার করার প্রতিবাদে জামাত ও ছাত্রী শিবিরের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ ডাকাতের মতো ঝাঁপিয়ে পড়ল। বায়তুল মুকাররম মসজিদের লোকেরা আশ্রয় নিয়ে পুলিশ সেখানেও হামলা করে 5 থেকে 600 লোককে গ্রেপ্তার করে বাকশালী গণতন্ত্রের নমুনা দেখালো। এ আইনের দাপটে এখনও লক্ষাধিক লোক হয় পলাতক, আর না হয় বিনা বিচারে আটকা পড়ে আছে। আমাদের দেশে কোনো সরকারের আমলেই বিচার বিভাগকে শাসন বিভাগের প্রভাবমুক্ত করার শাসনতান্ত্রিক দাবি পূরণের চেষ্টা করা না হলেও ইতিপূর্বে কখনো বিচার বিভাগের উপর প্রকাশ্যে হামলা করা হয়নি। স্বাধীন বিচার বিভাগ গণতন্ত্র ও আইনের শাসনের অন্যতম ভিত্তি। শাসন বিভাগের জুলুম নির্যাতন থেকে রেহাই পাওয়ার আইনগত আশ্রয়ই হল বিচার বিভাগ। শেখ হাসিনার আমলেই সর্বপ্রথম হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের ওপর জঘন্য হামলা শুরু হয়। এ হামলার উদ্বোধন করেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে ফৌজদারি মিথ্যা মামলা দিয়ে যাদের গ্রেপ্তার করা হয়, হাইকোর্ট তাদের জামিন দেওয়ার বিক্ষুব্ধ প্রধানমন্ত্রী বিচারপতিদের বিরুদ্ধে অত্যন্ত অশালীন ভাষায় মন্তব্য করেন। বিচারপতিদের কাছে সন্ত্রাসীরা আশ্রয় পায় বলে তিনি অভিযোগ করেন। তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হলে সুপ্রিম কোর্ট তাকে সতর্ক ও সংযত হয়ে কথা বলার পরামর্শ দেন। একজন প্রধানমন্ত্রীর জন্য এটা বড়ই লজ্জার বিষয় যে আদালত থেকে এমন ভৎসনা শুনতে হলো। আদালত তো অশালীন ভাষা ব্যবহার করতে অভ্যস্ত নয়, তাই শেখ হাসিনার মতো কটুভাষী মনে আদালত সতর্কবাণী সামান্য লজ্জাবোধ সৃষ্টি করতে পারেনি। তিনি আবারও বিচারকদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন। আদালত আবারও তাকে ভৎসনা করল। আদালতের ওপর মনের ঝাল ঝড়ের জন্য সংসদীয় নিরাপত্তার সুযোগ নিয়ে সংসদ অধিবেশনেই তিনি বিচারপতিদের কঠোর সমালোচনা করলেন। এ বিষয়ে তিনি বিশ্ব রেকর্ড স্থাপন করতে সক্ষম হলেন। শেখ মুজিব হত্যা মামলায় কয়েকজন বিচারপতি বিব্রতবোধ করায় মহাবীর স্বরাষ্ট্রমন্ত্রী ও অন্যান্য কয়েকজন মন্ত্রীর নেতৃত্বে এক বিরাট জঙ্গি লাঠি মিছিল হয়। তাতে বিচারকদের হুমকি দেওয়া হয় যে সঠিক বিচার না করলে কোথায় লাঠি মারতে হবে তা আওয়ামী লীগ জানে। বিচারপতিদের প্রতি নির্দেশ দেওয়া হয় যে অমুক মাসের মধ্যে মামলার চূড়ান্ত রায় দিতে হবে। কী রায় দিতে হবে সে কথা ঘোষণা করলেও স্বরাষ্ট্রমন্ত্রী দ্বিধা করেননি। শেখ মুজিব বাকশালী ব্যবস্থায় বিচারপতিদের যে অসহায় অবস্থান নির্ধারণ করেছিলেন, তাই শেখ হাসিনার কাছে আদর্শ বলে মনে হওয়ার কারণেই তিনি এবং তার নির্দেশে মন্ত্রীগণ এ ভূমিকা পালন করা কর্তব্য মনে করলেন। চরম স্বৈরশাসকের দেশেও বিচারপতিদের প্রতি এমন পাশবিক আচরণের কোনো নজির নেই। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নির্বাচিত সরকার সামরিক সরকার হিসেবে গণ্য। দলীয় ম্যানিফেস্টোর ভিত্তিতে নির্বাচনী বিজয়ী দল ক্ষমতাসীন হয়। আমলারা স্থায়ী সরকার, তারা কোনো দলের পক্ষ বা বিপক্ষের শক্তি নয়। তারা সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্বশীল। নির্বাচিত সরকার পরিবর্তন হয়, সরকারি কর্মকর্তা ও কর্মচারীগণ জনগণের সেবক। যে দলই ক্ষমতাসীন হয় সে দলের ম্যানিফেস্টো অনুযায়ী সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্ব তার পালন করে। এটাই গণতান্ত্রিক রীতি। নির্বাচিত সরকার দলীয় ম্যানিফেস্টোর পক্ষে জনগণের কাছ থেকে যে ম্যান্ডেট পেয়েছে
সে অনুযায়ী সরকার সেসব সিদ্ধান্ত গ্রহণ করে তা আমলা ও কর্মকর্তারা সঠিকভাবে বাস্তবায়ন করেছে কিনা সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখবে। এর ব্যতিক্রম যাতে না হয় সরকারের তদারকি করবে। নির্বাচিত সরকার আরও একটা বিষয়ে বিশেষ লক্ষ্য রাখবে। সরকারি কর্মকর্তাদের জন্য যেসব রুলস অফ সার্ভিস এবং কোড অফ কন্ডাক্ট রয়েছে তা তারা যথাযথভাবে মেনে চলেছে কিনা তা দেখার দায়িত্ব নির্বাচিত সরকারের। সরকারি কর্মকর্তারা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ পায়। কোনো রাজনৈতিক পরিচয় সেখানে ধর্তব্য নয়। নিয়োগ পাওয়ার পর তাদের প্রয়োজনীয় যত রকম ট্রেনিং দেওয়া হয়, এর মধ্যে তাদের রাজনীতি নিরপেক্ষ থাকাও অন্যতম। নির্বাচিত সরকার স্থায়ী সরকারকে পূর্ণ স্বায়ত্তশাসন দেবে এবং উপরিউক্ত দুটি নীতি অনুযায়ী তদারকি করবে। আমাদের দেশে গণতন্ত্র মানে এখনোই আশা করা যায় না, কিন্তু আমলাদের ব্যাপারে সামান্য যেটুকু মান ছিল শেখ হাসিনা তা ধ্বংস করে দিয়ে গেলেন। চরম স্বেচ্ছাচার ও স্বৈরশাসন চালু করে সরকারি কর্মচারীদের বাকশালী মন্ত্রে দীক্ষিত করার যে মারাত্মক রীতি শেখ হাসিনা চালু করলেন, তারই ফলে কেয়ারটেকার সরকার বিরাট সমস্যার সম্মুখীন হল। সার্ভিস রুল ও কোড অফ কন্ডাক্ট অমান্য করে সরকার দেশ ও জাতীয় স্বার্থবিরোধী সিদ্ধান্ত বাস্তবায়ন এবং অগণতান্ত্রিক কার্যকলাপের পক্ষে কাজ করার জন্য শেখ হাসিনা তাদের বাধ্য করায় তাদের নিরপেক্ষ চরিত্র ধ্বংস হয়েছে। এতে গণতান্ত্রিক দৃষ্টিতে দেশের সর্বনাশ হয়েছে। পরবর্তী নির্বাচিত সরকার যদি গণতান্ত্রিক পদ্ধতি প্রয়োগ করতে সক্ষম হন, তাহলে সব মেধাবী ও যোগ্য কর্মকর্তাদের আবার দল নিরপেক্ষ হিসেবে সংশোধন করা সম্ভব হতে পারে। এরা জাতির সম্পদ। এদের ধ্বংস হওয়া থেকে রক্ষা করা নির্যাতিত সরকারের দায়িত্ব। আল্লাহ তাআলা দেশকে শেখ হাসিনার মতো গণতন্ত্রের দুশ্মন থেকে রক্ষা করুন। গণতান্ত্রিক দেশে প্রত্যেক রাজনৈতিক দলেরই জনসভা, মিছিল, হরতাল ও প্রতিবাদ করার অধিকার স্বীকৃত। শেখ হাসিনা ক্ষমতাসীন হওয়ার আগে এসব অধিকার তিনি ভোগ করে এসেছেন। 1983 সাল থেকে 96 সাল পর্যন্ত দেশে এসব অধিকার মোটামুটি বহাল ছিল। অবশ্য মাঝে মাঝে অধিকার হরণও করা হয়েছে। বিগত হাসিনা সরকারের আমলে দলীয় সন্ত্রাসীদের নেতৃত্বে এবং পুলিশ ও প্রশাসনের পৃষ্ঠপোষকতায় এসব অধিকার ব্যাপকভাবে হরণ করা হয়। বিরোধী দলের আহত জনসভার স্থলে একই সময় পাল্টা জনসভা ডেকে প্রশাসনকে 144 দ্বারা জারির পরিবেশ সৃষ্টি করা একটি জঘন্য পদ্ধতির প্রচলন। এটা শেখ হাসিনারই অনন্য অবদান। আওয়ামী লীগ ক্ষমতাসীন হওয়ার আগেও তাদের ছাত্র সংগঠন জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের সাথে এ আচরণ বহু এলাকায় করেছে। প্রত্যেক সরকারের আমলেই বিরোধী দল হরতাল ডেকেছে। হরতাল চলাকালে আইন শৃঙ্খলা পরিস্থিতি বহাল রাখার উদ্দেশ্যে রাজপথে পুলিশ ও বিডিআর মোতায়েন করাতেও হরতাল পালনকারীরা কখনো আপত্তি করেনি। পুলিশ কোনো বাড়াবাড়ি না করলেও শান্তিপূর্ণভাবে হরতাল পালনের ঐতিহ্য এদেশে চালু ছিল। শেখ হাসিনার আমলে হরতালের বিরুদ্ধে দলীয় ক্যাডারদের নেতৃত্বে এবং পুলিশের ছত্রছায়ায় রাজপথ দখলের বাকশালী পদ্ধতি নতুন করে চালু করা হয়েছে। বিরোধী দলের মিছিলে হামলা, পুলিশের সামনে প্রকাশ্যে গুলি করে হত্যা ও মহিলাদের শাড়ি নিয়ে টানাহেঁচড়া করার মতো ঘটনা পূর্ববর্তী কোনো সরকারের আমলেই ঘটেনি। শেখ হাসিনার সশস্ত্র ক্যাডারদের জঙ্গি মিছিলে অত্যন্ত আক্রমণাত্মক মনোভাব লক্ষণীয় ছিল। বাকশালী গণতন্ত্র চালুর এ অপচেষ্টা ইতিহাস হয়েই রইল। গণতান্ত্রিক বিশ্বে একথা স্বীকৃত যে সরকারের কাজ আইন, শাসন ও বিচার বিভাগের কর্মক্ষেত্র সুনির্দিষ্ট করা, এর এক বিভাগকে অপর বিভাগের ওপর হস্তক্ষেপ করতে না দেওয়া, কোন বিভাগ যাতে ক্ষমতা ব্যবহারে বাড়াবাড়ি করতে না পারে সেজন্যই এই 3 বিভাগের সম্পর্কে ভারসাম্য বজায় রাখা, সর্বোপরি বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে সম্পূর্ণ স্বাধীন রাখা গণতন্ত্রের অবাধ বিকাশের জন্য অপরিহার্য। শেখ হাসিনা ক্ষমতাসীন হওয়ার আগেও দেশে উপরিউক্ত গণতান্ত্রিক মান যথাযথভাবে কায়েম ছিল না। মাত্র 1991 সাল থেকে নতুন করে গণতন্ত্রের পথে যাত্রা শুরু হয়। 96 সাল থেকে আমাদের এ পথে অগ্রসর হওয়াই
উচিত ছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে এ ব্যাপারে সামান্য যেটুকু মান ছিল তাও শেখ হাসিনা সম্পূর্ণ ধ্বংস করে গেলেন। তিনি আইনসভাকে একদলীয় বাকশালী সংস্থায় পরিণত করলেন। শাসন ক্ষমতাকে স্বৈর পদ্ধতিতে পরিচালনা করে জাতীয় সংসদকে দলীয় রাজনীতির আখড়ায় পরিণত করেন। পল্টনী ভাষায় বক্তৃতা করে সংসদের মর্যাদা ভুলুণ্ঠিত করলেন। প্রশাসন ও পুলিশ বাহিনীকে শেখ হাসিনা দলীয় ক্যাডার হিসেবে ব্যবহার করে শাসন বিভাগের মান চরমভাবে বিনষ্ট করেছেন। আর বিচার বিভাগকে শাসন বিভাগের অজ্ঞাবহ বানানোর অপচেষ্টার ফলে আইনের শাসন বলতে আর কিছুই অবশিষ্ট রইল না। এসব কথাই প্রমাণ করে যে শেখ মুজিব ও শেখ কন্যা দেশ গড়ার কাজে কোনো যোগ্যতার পরিচয় দিতে সক্ষম হননি। তারা ভাঙার যোগ্যতা নিয়েই রাজনীতি করেছেন। আগামী নির্বাচনের পর এমন সরকার কায়েম হোক যা দেশে গণতান্ত্রিক মূল্যবোধকে পুনর্বহালের উদ্দেশ্যে যা করণীয় তা করার যোগ্যতার প্রমাণ দিতে সক্ষম হবেন। ধ্বংসের যে ধারা চলে এসেছে তা বোধ করে দেশকে গড়ার পথে এগিয়ে নিয়ে যাওয়ার মতো সরকার চাই। আজ এ পর্যন্তই। আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেননি আপনারা সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং আই বাটনে দেওয়া লিঙ্কে ক্লিক করে শুনে আসতে পারেন এই চ্যানেলে আপলোড হওয়া অন্যান্য অডিও বুক। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।